মানিককে আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ভয় পালাইতেছি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু মামলায় বিতর্কিত রায় দেন তিনি। গত বছর কোটা সংস্কার আন্দোলন চলাকালেও বিভিন্ন গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে শিক্ষার্থীদের ব্যাপারে নানা অশালীন মন্তব্য করেন বিচারপতি মানিক। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারপতি মানিককে নিয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। বাইরের লোক, তাদের তো এই ব্যাপারে কোনো মাথা ব্যথা হওয়ার কথা নয়। আনসারউদ্দিন খান পাঠান নামে ওই পুলিশ কর্মকর্তা গত বছর 24 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, 2003 সন। আমি তখন ডিএমপি ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক নর্থ। পুরো ঢাকায় তখন মাত্র 2 জন ডিসি ট্রাফিক ছিলেন, নর্থ আর সাউথ। ফার্মগেট পড়েছিল উত্তর ডিভিশনের কর্ম এলাকায়। আমার অভ্যাস ছিল সকাল 7টায় রমনা পুলিশ কমপ্লেক্সের সরকারি বাসা থেকে বেরিয়ে পুরো উত্তর ঢাকার প্রধান রাস্তায় ট্রাফিক পুলিশের ডিউটি তদারকি করে মোহাম্মদপুরস্থ অফিসে ঢোকা এবং দিনের দাপ্তরিক কাজ শুরু করা। সেদিন সবেমাত্র অত্যন্ত ব্যস্ত ট্রাফিক ক্রসিং ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউ ধরে অফিসে এসে বসি। কিছুক্ষণের মধ্যেই ফার্মগেট থেকে ট্রাফিক ইন্সপেক্টর ওবায়দ ফোন করে জানান একজন বিচারপতি তাকে এবং সেখানকার 3 পুলিশ সার্জেন্টকে হাইকোর্টের ফ্ল্যাগওয়ালা গাড়ির কাছ থেকে ডেকে উচ্চস্বরে বকাঝকা করছেন এবং বলছেন তিনি রাস্তাতেই ক্ষমতা বলে কোর্ট বসাচ্ছেন এবং তাদের সাজা দিবেন। কি অপরাধ? সার্জেন্টের কেউ তার গাড়ি লক্ষ্য করে সেলুট করেনি। ওবায়দ সাহেব আমাকে ঘটনাস্থলে যাওয়ার অনুরোধ করলেন। আমি রওনা হলাম। অফিস শুরুর সময় রাস্তায় বেশ জ্যাম ভিড় ঠেলে গিয়ে দেখি মাননীয় বিচারপতি চলে গেছেন। ঘটনা শুনলাম সবিস্তারে। বিচারপতি মানিক ক্যান্টনমেন্টের দিক থেকে ফার্মগেট হয়ে হাইকোর্টের দিকে যাচ্ছিলেন। 3 সার্জেন্ট গলদগর্ম হয়ে ট্রাফিকের পিক আওয়ারে দাঁড়িয়ে সিগন্যাল দিচ্ছিলেন। সেখানে প্রচন্ড ভিড়ের মধ্যে কালো রঙের ছোট ফ্ল্যাগ লাগানো গাড়িটি তারা কেউ লক্ষ্য করেনি, সেলুট করেনি। বিচারপতি তার গাড়িটি হলিক্রস কলেজের গেটের কাছে নিয়ে থামালেন। ড্রাইভারকে দিয়ে কর্মরত সার্জেন্টকে ডাকলেন। সার্জেন্ট গাড়ির কাছে আসার পর রাগত স্বরে জানতে চাইলেন তাকে সেলুট করা হয়নি কেন। সার্জেন্ট হতভম্ব। ব্যস্ত রাস্তায় এমন প্রশ্ন কখনো কেউ করেনি, তবু মাপ চাইলেন। বিচারপতি আরো ক্ষেপে গেলেন। তিনি এখানে যারা ট্রাফিক ম্যানেজমেন্টের কাজ করছেন সবাইকে তার গাড়ির কাছে ডেকে আনতে বললেন। যথারীতি ইন্সপেক্টর ওবায়দের নেতৃত্বে 3 সার্জেন্ট এসে হাজির হলেন। ওদিকে পুরো ক্রসিং এ অস্বাভাবিক ট্রাফিক জ্যামের সৃষ্টি হলো। তিনি তোয়াক্কা করলেন না। পুলিশ কেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স জানে না? কেন এই গুরুত্বপূর্ণ বিষয় পুলিশ একাডেমিক ট্রেনিং এ শেখানো হয় না? কেন পুলিশ চোখ কান খোলা রাখেনি? এসব নিয়ে অস্বাভাবিক রেগে গিয়ে বকাঝকা শুরু করলেন। বারবার ক্ষমা চাওয়াতেও তিনি ক্ষান্ত হলেন না। প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। রাবিশ কথা বলবেন না। তিনি বললেন হলিক্রসের সামনে রাস্তাতেই তিনি কোর্ট হিসাবে ঘোষণা দিচ্ছেন এবং এখানেই তিনি অফিসারদের শাস্তি দিবেন। তারপর তিনি অফিসারদের নাম ধাম লিখে নেন। ডিসি ট্রাফিক হিসাবে এই অধমের নামটিও নিয়ে যান। বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। সেদিন বিকেলেই ফার্মগেট পুলিশ বক্সে সমন এলো। 3 সার্জেন্ট এবং ইন্সপেক্টর যেন পরদিন হাইকোর্টে বিচারপতি মানিকের এজলাসে হাজির হন। সকালে যথারীতি অফিসাররা হাইকোর্টে হাজির হন। তাদের দেখে হাইকোর্টে সাংবাদিক এবং অ্যাডভোকেট সাহেবদের ভিড় লেগে যায়। সবাই উৎসুক ঘটনা জানার জন্য। অ্যাডভোকেট মামুন নামের একজন বিনা পারিশ্রমিকে পুলিশের সাহায্যে এগিয়ে আসেন। তিনি এজলাসে পুলিশের পক্ষে লড়েন। শেষ পর্যন্ত বিচারপতি মানিক 3 সার্জেন্টকে প্রত্যেককে 200 টাকা করে জরিমানা করেন। অনাদায়ে 3 মাসের জেল দেন। ইন্সপেক্টর ওবায়দকে বন্ড দিতে বলা হয়। এমন অপরাধ তিনি আর করবেন না। তারা জরিমানা ও বন্ড দিয়ে মুক্তি পান। আমি তার পরদিন সমন পাই হাইকোর্টে সশরীরে হাজির হওয়ার। আমিও হাজির হই। আমাকেও ঘিরে ধরেন কোর্টের উৎসুক মানুষজন। নানান প্রশ্ন। রীতিমতো ভরকে গেলাম। ভিড় ঠেলে কেউ একজন আমাকে নিয়ে যায় অ্যাটর্নি জেনারেলের অফিসে। AF হাসান আরিফ তখন অ্যাটর্নি জেনারেল। তিনি সব শুনে বিচারপতির এই কর্মের জন্য বিরক্তি প্রকাশ করলেন। আমাকে বললেন আপনি ভয় পাবেন না। এজলাসে হাজির হয়ে শুধু বলবেন এই ঘটনার জন্য আমি ক্ষমা চাই। বললেন কোর্টে এর বাইরে কিছু বললে ঝামেলা বাড়তেই থাকবে। কক্ষে উপস্থিত একজন অ্যাডভোকেট সাহেবকে বললেন আমাকে এজলাসে নিয়ে গিয়ে যথাযথ সহায়তা দিতে। সেই আমার প্রথম কোনো বিচারকের সামনে হাজির হওয়া। অ্যাডভোকেট সাহেব আমাকে শিখিয়ে দিলেন কিভাবে কোর্টে ক্যাপ খুলে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে হয় এবং বিচারপতির কথার পর কিভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়। তাই করেছি সেদিন। বিচারপতি মানিক আমাকে সতর্ক করে দিলেন আমার অধীনস্থ পুলিশ সদস্যরা যেন ভবিষ্যতে কোনো বিচারপতিকে সেলুট করতে ভুলে না যায়। আমি মুক্তি পেলাম। সেদিনই তিনি কোর্টে নির্দেশ দিলেন আইজিপির কাছে যেন ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়। অধীনস্থদের যেন আইজিপি বলে দেন বিচারপতিকে যেন অবশ্যই সেলুট করা হয় এবং পুলিশ ট্রেনিং সেন্টারে যেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এবং বিচারকদের যথাযথ সম্মান প্রদর্শনের বিষয়ে পড়ানো হয়। তখন আইজিপি ছিলেন জনাব শহীদুল হক। জনাব শহীদুল হক সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর হিসাবে পুলিশ বাহিনীতে 1977 সনে যোগ দেন। অত্যন্ত পরিচ্ছন্ন এবং দৃঢ়চেতা অফিসার হিসেবে তিনি পরিচিত ছিলেন। যেহেতু তাকে
জিয়াউর রহমান পুলিশে এনেছিলেন, তাই আওয়ামী লীগের 1996 থেকে 2001 শাসনকালে তাকে চাকরিচ্যুত করা হয়। 2001 সনে বিএনপি দ্বিতীয়বার ক্ষমতায় এসে তাকে পুনরায় পুলিশে ফিরিয়ে এনে চুক্তিভিত্তিক আইজিপি পদে অধিষ্ঠিত করে। জনাব হক হাইকোর্টের ব্যাখ্যা তলব দেখে বিস্মিত হন। তিনি তার উত্তর দেওয়ার প্রস্তুতি নেন। ভুক্তভোগী হিসাবে আমাকে সহ আরো 2 জন অভিজ্ঞ পুলিশ অফিসারকে আইজিপি মহোদয় ডাকলেন তার দপ্তরে। অন্য 2 জন ছিলেন এডিশনাল আইজিপি জনাব শাহজামান রাজ এবং অবসরপ্রাপ্ত আমন্ত্রিত এডিশনাল ডিআইজি প্রয়াত কুতুবুর রহমান। আমি ইতিপূর্বে আমাকে দেয়া অ্যাটর্নি জেনারেলের পরামর্শ মনে করে ঘটনার জন্য সকলের সাথে সুর মিলিয়ে আদালতের কাছে ক্ষমা চাওয়াই ভালো হবে মর্মে মতামত দিলাম। কুতুবুর রহমান সাহেব বললেন ভিন্ন কথা। তার মতে রাস্তায় কর্তব্যরত অবস্থায় সেলুট দেওয়ার কোনো বিধান নেই। যার বিধান নেই তার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। জনাব রাজও একই মত দিলেন। পরে জনাব হক আরো কয়েকজন ব্যক্তির সাথে পরামর্শ করেন বলে শুনেছি। এর কদিন পরেই আইজিপি শহীদুল হক ক্ষমা না চেয়েই নানান যুক্তি দিয়ে ব্যাখ্যা প্রদান করলেন হাইকোর্টে। অত্যন্ত ক্ষুণ্ণ হলেন হাইকোর্টের বিচারপতি। ব্যাখ্যা অগ্রহণযোগ্য ধরে নিয়ে আইজিপিকে 6 মাসের বিনাশ্রম জেল দেওয়ার রায় দিলেন। 6 মাসের জেল মানেই সরকারি দপ্তরে পদ হারানো। রায়ের দিন জনাব হক বিদেশ সফরে ছিলেন। এরপর যখন ফিরলেন এয়ারপোর্টে আইজিপির ফ্ল্যাগহীন গাড়ি গেল তাকে আনতে। শুধুমাত্র আইজিপির স্টাফ অফিসার ছিলেন রিসিভ করতে। তিনি নেমে বললেন, এভরিওয়ান সিমস টু বি ভেরি হস্টাইল, আই শুডন্ট বি দেয়ার এনিমোর। তিনি সোজা অফিসে গিয়ে তার দরকারি ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে আইজিপি পদে ইস্তফা দিয়ে চলে গেলেন। ক্ষমতাসীন দল বা সরকারের কেউ তার পক্ষে দাঁড়াননি। আদালতের আদেশ, সরকারের কিছু করার নেই, সাফ জানিয়ে দেওয়া হলো। অনেকটা অপমানিত হয়েই তিনি পদ ছাড়লেন। তারপর তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে শাস্তি মওকুফের আবেদন জানান এবং রাষ্ট্রপতি তাকে ক্ষমা করেন। দলকানা বিচারপতি মানিকের বিতর্কিত কথাবার্তা আর আপত্তিকর আচরণ সম্পর্কে দেশবাসী অবহিত। টেলিভিশনে তার অভিনব বাতচিত আর সেই এজলাসে দেয়া চেহারা সুরত মনে করে আমি হা হয়ে থাকতাম। একেই বলে বিচারপতি। 1971 সনে স্বাধীনতা যুদ্ধকালে আমি 8-9 বছরের শিশু। তবু তার বেশ কিছু স্মৃতি মনের আঙিনায় উজ্জ্বল হয়ে গেছে। আমাদের গ্রামের বাড়িতে উঠোনে প্রতি সন্ধ্যায় চাটাই বিছিয়ে অনেক গ্রামবাসী গোল হয়ে বসে যেত রেডিও শুনতে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ আর উদ্দীপক গান ছিল সবার প্রিয়। একটা গান ছিল, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। সেই বিচারপতি বলতে পাকিস্তানি শাসক গোষ্ঠী তথা চরম ঘৃণিত ইয়াহিয়া খানকেই আমরা কল্পনা করতাম। বিচারপতি মানিকের আজকের এই করুণ পরিণতি দেখে ইউটিউবে সেই পুরানো গানটি আবার কয়েকবার শুনলাম। মনের মধ্যে সেই পুরানো উদ্দীপনা, সেই পুরানো স্বাদ টের পেলাম। সেলুট দেই দেশের দ্বিতীয় স্বাধীনতা যোদ্ধাদের। প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে, রাবিশ কথা বলবেন না। গত বছর 23 আগস্ট ভারতে পালিয়ে যাবার সময় সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির হাতে আটক হয়েছিলেন। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাগারে আছেন। সাবেক এই বিচারপতির বিরুদ্ধে আরো নানান অভিযোগ রয়েছে। বিমানে ইকোনমি ক্লাসের টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে যাওয়ার মতো কীর্তি রয়েছে বিচারপতি মানিকের। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। এই যে আপনার মূল ঘটনাটি ঘটাচ্ছে একই ব্যক্তি।